প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্য-উপাত্ত, আর সেই তথ্য-উপাত্তগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদই হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিন ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাই দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সাথে আছি আমি ফারনাজ জয়ী। ঐক্যমত্য, সংস্কার ও নির্বাচন এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সেই সঙ্গে আরো আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব এবং নির্বাচন ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বর্তমান বাস্তবতা, আমরা রাজনৈতিক বাস্তবতা যদি আপনার সামনে তুলে ধরি, আমরা দেখছি যে সংস্কার ও নির্বাচন ইস্যুতে জটিল বিতর্কের মুখোমুখি রাজনৈতিক অঙ্গন, যেখানে নবগঠিত এনসিপি বলছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়নি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে পুরনো দল বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, সম্ভাবনা কতটুকু? 100% সম্ভাবনা। কেন ঐক্যমত্যে পৌঁছাতে পারি না, পৌঁছাতে হবে। ঐক্যমত্য না হলে তো আমাদের জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করছে। আমরা তো ডিজাস্টার চাই না। এই যে আপনি যে গণ অভ্যুত্থানের কথা বললেন, সেই গণ অভ্যুত্থানে প্রায় 1500 শহীদের রক্ত মিশে আছে ওই গণ অভ্যুত্থানের সাথে। হাজার হাজার আহত মানুষ আছে এবং অনেক মানুষের অনেক ত্যাগ আছে এবং অনেক বছর ধরে, লাস্ট 10 বছর ধরে যদি আমরা হিসাব করি, তাহলে 10 বছর ধরে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, অনেক মামলা মোকদ্দমা হয়েছে, হয়রানি হয়েছে। কি জন্য? একটাই কারণটা হচ্ছে যে একটা সরকার ছিল, যে সরকারটা কর্তৃত্ববাদী ছিল, যে সরকারটা 14, 18, 24-এর নির্বাচন ঠিকমতো করতে করেনি, ইচ্ছা করে নির্বাচনটাকে ভণ্ডুল করতে, পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। কি হয়েছে আমরা জানি। 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, একবার, আরেকবার রাতের বেলা ভোট হয়েছে, আরেকবার আমি তুমি ডামি হয়েছে। এগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। সো আপনি ওই কারণেই যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানের জন্যই আপনি একটা সংস্কার নিয়ে আলোচনা করছেন। এবং সংস্কারের ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। যদি বলেন যে এই পৃথিবী যতদিন টিকে থাকবে সংস্কার চলতেই থাকবে। সুতরাং ওই যে সংস্কার শেষ করে নির্বাচন, এটা যারা বলেন তারা কি মিন করেন, তাদেরকে আরও পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমাদের এমন কিছু সংস্কার দরকার যে সংস্কার হলে আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো। ভালো নির্বাচন, কারণ আমাদের সবসময় কোয়ালিফাই করতে হয়। কারণ নির্বাচন হলেই তো ধরে নিতে হবে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসব মুখর, ভয়ভীতিহীন পরিবেশে একটা নির্বাচন হবে। এটাই তো নির্বাচন। এখন আমরা বলি যে ভালো নির্বাচন। কেন ভালো নির্বাচন বলি? যে আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি নির্বাচন ভালো করতে হবে, এবং ভালো করার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার, সেগুলো আমরা ঐক্যমত্য হতে পারবো নিশ্চয়ই, আমি আশা করি। এবং আমরা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নামেই বোঝা যায় যে তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো দীর্ঘমেয়াদী সরকার না, বা তাদের কাছে সেই 5 বছর কেউ থাকার কথা বলেন, সেরকম নিশ্চয়ই চিন্তা করেন না। আমাদের নোবেল লরেট ডক্টর ইউনূস সাহেব, উনি আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, কারণ সারাদিন নিতে ওনার সাথে কাজ করেন। সো আমরা একটা ভালো নির্বাচনের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন, এগুলোতে আমরা ঐক্যমত্য হয়ে আমরা একটা ভালো নির্বাচনের দিকে দেশ নিশ্চয়ই এগিয়ে যাবে। এবং একটা টাইম ফ্রেম তো ডক্টর ইউনূস দিয়েছেন। তার টাইম ফ্রেমটা হচ্ছে যে কিছু সংস্কার করলে আমরা ডিসেম্বর, আর আরেকটু বেশি সংস্কার করলে আমরা সেখানে জুলাইয়ের মধ্যে নির্বাচন। জুলাই নিয়ে একটা আলোচনা হয়, ডিসেম্বর নিয়েও আলোচনা আছে। ডিসেম্বরে আলোচনা হচ্ছে এটা কি আমরা হাতে কম সময় পাচ্ছি কিনা, এরকম একটা আলোচনা আছে। বাট ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো হলো নির্বাচন করার উপযুক্ত সময় বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আপনি যখন মার্চে যাবেন, মার্চের পরেই আপনি যখন দেখবেন যে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা, এরপরে এইচএসসি পরীক্ষা, এবার আমাদের সাথে যুক্ত হবে রমজান, যেটা 17-18 ফেব্রুয়ারি বা 16-17-18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সো রমজানের মধ্যে তো আপনি নির্বাচন করতে পারবেন না। ঈদ, এরপরে আপনার পরীক্ষা, এবং তারপরে আবার আবহাওয়াটা তো জুন জুলাই মাসে খুবই যে আবহাওয়া, সেই আবহাওয়ায় নির্বাচন হয় না। তো নির্বাচন একটা কিন্তু হয়েছিল, সেটা আমাদের রেফারেন্স হিসেবে আমরা জেনে রাখি। সেটা হলো 12ই জুন 96-তে একটা নির্বাচন হয়েছিল। সেটার কারণ ছিল, প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন ছিল। কারণ বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন। একটা 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়, এবং সেই বিলের পাশের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। উনি রেজিগনেশন দেন, এবং তত্ত্বাবধায়কের কাছে 90 দিন ছিল। সুতরাং তাদেরকে 12ই জুন নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচন হয়নি এরকম না, বাট ওই সময় নির্বাচন করার যথোপযুক্ত আবহাওয়া থাকে না। সে কারণে আইদার আপনাকে এই মার্চের মধ্যে নির্বাচনের দিকে চিন্তা করতে হবে, যেখানে আপনি সুযোগটা পাবেন। কোথায় সুযোগ আছে আমি জানি না। কিছু কিছু পত্রিকা রিপোর্ট করেছে যে গভর্নমেন্ট নাকি এপ্রিল মাসে
নির্বাচনের কথা ভাবছে, সেটা হতে পারে। আর আপনি যখন জুলাই বলবেন, জুন জুলাই বলবেন, তখন কিন্তু আসলে ওই সময় নির্বাচন হবে না। সো আপনাকে পরের বছর মানে পরের মাসগুলোতে যেতে হবে, তখন আবার নভেম্বর ডিসেম্বর। তো এখন আলাপ আলোচনা করে আমাদের ঠিক করতে হবে যে কখন নির্বাচন হলে সবার জন্য ভালো হবে এবং আমরা কতটা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। সব কিছু নিয়ে তো ঐক্যমত্য হবে না। ঐক্যমত্য যখন আমরা বলি তখন ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, তার মধ্যে আমরা যেগুলোকে মনে করবো যেগুলো খুবই নেসেসারি, খুবই যৌক্তিক এবং খুবই প্রয়োজনীয়, সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতেও কাজ করতে হবে। সেই জন্য তো একটা সনদের কথা বলা হচ্ছে, যে একটা ডিক্লারেশন। এই ডিক্লারেশন কিন্তু আগেও ছিল, 90 সালে একটা 3 জোটের রূপরেখা ছিল। দয়া করে আমাদের যারা ক্ষমতায় আসছেন তারা 3 জোটের রূপরেখা অনুসরণ করেন নাই, করতে চান নাই, অথবা করার কোনো ইচ্ছা ছিল না, যে কারণে এমন একটা ডিক্লারেশনের বিষয়টা সামনে আসছে, যে ডিক্লারেশন একটা সাইন ডিক্লারেশন হতে হবে। এবং আমি মনে করি, আমার প্রস্তাব হচ্ছে মানে একজন নাগরিক হিসাবে, যে এই ডিক্লারেশনটা যখন সাইন হবে, এই ডিক্লারেশনটা কমপ্লিটলি টিভিতে ব্রডকাস্ট করতে হবে এবং সেখানে জাতীয় নেতাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে যে তারা এই ডিক্লারেশনে তারা আছেন, ভবিষ্যতে তারা যখন দায়িত্ব পাবেন তারা এগুলো করবেন, এটার জন্য তারা প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। 90 সালে আমরা প্রতিশ্রুতিটা এভাবে ব্যক্ত করতে দেখিনি এবং কোনো সাইন ডকুমেন্ট ছিল না, যার কারণে যখন এটাকে অ্যাভয়েড করা হয়েছে তখন আমরা কিছু বলতে পারিনি। তো এইভাবেই তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে এবং আমি একেবারেই স্থির এবং আমি নিশ্চিত যে ঐক্যমত্য হবে এবং আমরা ভালোর দিকে। আপনি আশাবাদী। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। জনাব আবুল কালাম আজাদ, আমরা দেখছি জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে তারা। আমি যদি মূল চ্যালেঞ্জগুলো জানতে চাই, কি দেখেন? মূল চ্যালেঞ্জ তো অবশ্যই ঐক্যমতে পৌঁছানো, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঐক্যমতে যখন পৌঁছানো যাবে তারপর সেটা বাস্তবায়নের জন্য তো একটা দিক নির্দেশনা, ওই যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে আসবে সবাই তার মধ্যেই থাকবে। কারণ তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন কোন বিষয়টাতে ঐক্যমত্যে এসেছি এবং সেটা বাস্তবায়ন কিভাবে সম্ভব। তখন যদি সেটার জন্য যৌক্তিক কোনো সময় লাগে, সেই সময়টাও যারা ঐক্যমতে পৌঁছাবেন তারাই হয়তো ঠিক করে দেবেন যে এই সময়টার মধ্যে এই ঐক্যমতের এই প্রস্তাবনা আছে, এটা বাস্তবায়ন করা সম্ভব। সো প্রথমত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঐক্যমতে পৌঁছানো। দ্বিতীয় চ্যালেঞ্জ অবশ্যই সময়, কারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নির্বাচনে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা আকাঙ্ক্ষা আছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সো সময়টা একটা দ্বিতীয় চ্যালেঞ্জ। তারপরে আপনার কিছু আইন প্রণয়ন, কিছু আপনার প্রশাসনিক কিছু সিদ্ধান্ত যেগুলো সরকারের পক্ষ থেকে নিতে হবে, সরকারকে সেগুলো যাতে আবার এই এমনভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে কারণ যাতে সমস্যাগুলোর পুনরাবৃত্তি না হয়। কারণ আপনার ঐক্যমত্যগুলো হবে কিন্তু কিছু ব্রডার ইস্যুতে, আপনার এরপরেও কিন্তু খুঁটিনাটি অনেক কিছু থাকবে। আপনার যদি একটা বিষয়ে সিদ্ধান্ত হয় যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তাহলে সেটা কিভাবে হবে তার একটা রূপরেখা তৈরি করতে হবে। এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম আরও অনেকগুলো বিষয় থাকবে খুঁটিনাটি, যেগুলো সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তখন ফাইনালাইজ করতে হবে, অবশ্যই রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিয়ে। সময়টা একটা অবশ্যই বড় ফ্যাক্টর। তো এই বিষয়গুলো নিয়েই কাজ করতে হবে। তবে সবার আগে সবচেয়ে প্রয়োজন সেটা হলো ঐক্যমতে পৌঁছানো, এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ আপনি জানেন যে রাজনীতিতে মতভিন্নতা তো থাকবেই, মতভিন্নতা যদি না থাকে তাহলে তার একটা গণতান্ত্রিক সমাজ হয় না। তো এই মতভিন্নতার মধ্যেও যতটুকু জায়গাতে একমত বা একসাথে পথ চলার জন্য সবাইকে একসাথে রাখা যায়, সেটা নির্ধারণ করাটা এটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঐকমত্যের ক্ষেত্রে আসলে মূল অংশের জন্য আসলে রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে বা তারা ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা আন্তরিক? আমি তো মনে করি যে শতভাগ দায়িত্বশীল আচরণ করছে তারা, রাজনৈতিক দলগুলো। কারণ তারা প্রথম থেকেই যে সংস্কারের যে কমিশনগুলো করা হয়েছে সেই কমিশনগুলোকে সহযোগিতা করছে। তারা কমিশনগুলোর সাথে একাধিকবার রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, তারা বসেছে, সরকারের সাথেও বসেছে, সরকার সাথে নানা সময় তাদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের সাথে। তো রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করতো তাহলে তো এটা সম্ভব হতো না। তারা তো সংস্কারের বিরোধিতা করে বা কোনো প্রস্তাবের বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে বা কোনো আন্দোলন করেনি, তারা সহযোগিতা করার জন্য সবসময় চেষ্টা করেছে এবং সেই সহযোগিতাটা অব্যাহত আছে। সংস্কার নিয়ে কারোই দ্বিমত নেই, কিন্তু সংস্কারের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজন দেখছি আমরা। বড় রাজনৈতিক দল বিএনপি যেমনটি বলছে যে সংস্কার করবে নির্বাচিত সরকার। আমি আপনাকে একটু কারেকশন দিই, সংস্কারের প্রক্রিয়া নিয়েও কারোর মধ্যে কোনো বিভাজন নেই, সংস্কারের বিষয় নিয়ে বিভাজন আছে। সংস্কার যে এই প্রক্রিয়াতেই হবে এটা সবাই মোটামুটি একমত। আপনার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, সেই কমিশনগুলো অংশীজনের কাছে মতামত নিয়েছে, মতামত নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনা কোনো চূড়ান্ত না, এগুলো কোনো আইন না, এগুলো একটা প্রস্তাবনা মাত্র। এই প্রস্তাবনাগুলো নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর কাছে
ঐক্যমত্য কমিশন গিয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এই প্রক্রিয়াটা যে এভাবেই হবে এটা রাজনৈতিক দলগুলোকে কিন্তু শুরুতেই ব্যাখ্যা করা হয়েছিল এবং তারা এই প্রক্রিয়ার সাথে মোটামুটি একমত। কেউ কিন্তু বলে নাই যে এইভাবে না, আমরা অন্যভাবে সংস্কার চাই। এই প্রক্রিয়া নিয়ে সবার মধ্যে এক ধরনের একমত আছে। এখন যেই জায়গাটাতে মত দ্বিমতের বিষয় আসছে সেটা হচ্ছে সংস্কারের বিষয়। কোনো একটা নির্দিষ্ট প্রস্তাবনায় কোনো একটা রাজনৈতিক দল হয়তো একমত, বা আবার অন্য একটা রাজনৈতিক দল বলছে যে তারা আংশিক একমত, বা কেউ বলছে যে তারা মোটেই একমত না। এইটা হচ্ছে আপনার মতভিন্নতার বিষয়। এই মতভিন্নতাটা খুবই স্বাভাবিক। যেই প্রস্তাবনাগুলো তাদের কাছে রাখা হয়েছে, বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু শতাধিক প্রস্তাবনাতে মোটামুটি একমত। প্রায় 150-র মতো প্রস্তাবনা তাদের সামনে রাখা হয়েছে। তো যখন আপনার বেশিরভাগ রাজনৈতিক দল শতাধিক প্রস্তাবনায় একমত থাকে, তখন তো আপনার বলার আর সুযোগ থাকে না যে ঐক্যমত্য হবে না। এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু, কারণ এই সংস্কারে যে 156টা প্রস্তাব সংক্ষিপ্ত আকারে তাদের কাছে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ 100টাতে তো একমত হয়ে গেছে, অতএব এটা নিয়ে আমরা আগাই বা এগুলো বাদ দিই, বাকিগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ 2000-এর মতো সংস্কার প্রস্তাব থেকে বাছাই করে 150-150টার মতো প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। এগুলা গুরুত্ব বিবেচনায় প্রত্যেকটা রাজনৈতিক প্রস্তাব, সংস্কার প্রস্তাবই এখানে গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করা হবে শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যে সময়টা তাদের কাছে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা বিষয়েই রাজনৈতিক দলগুলোকে একমত করা যায়। যদি তারা কোনো কারণে একমত না হন, তখন যেটুকু বিষয়ে তারা একমত হয়েছেন সেটুকু নিয়ে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছে যে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য। যেহেতু আপনি বলছিলেন যে শতাধিক প্রস্তাবনা একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল, সেই প্রস্তাবগুলো নিয়ে আপনারা কবে থেকে কাজ শুরু করবেন? সেই প্রস্তাবগুলো নিয়ে কাজ চলছে, বিস্তারিত আলোচনা তো হচ্ছে। সেই প্রস্তাবগুলোর খুঁটিনাটি, আপাতত প্রস্তাবগুলো খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। প্রস্তাবগুলোর বিস্তারিত খুঁটিনাটি নিয়ে তো কাজ চলছেই, কিন্তু প্রস্তাবগুলো নিয়ে কাজ চলা মানে এই না যে বাকি প্রস্তাবগুলোকে বাদ দিয়ে দাও। আমি সেটাই বলার চেষ্টা করছি যে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে আমাদের একটা সুন্দর শাসনতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য প্রত্যেকটা প্রস্তাব গুরুত্বপূর্ণ। সুন্দর একটা নির্বাচনের জন্য, একটা নির্বাচনের কথা কিন্তু বারবার আসছে। এই নির্বাচনের আকাঙ্ক্ষাটা কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন না, সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা না, এমন একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করার চেষ্টা চলছে যাতে পরবর্তী নির্বাচনগুলো সুস্থ হয়। কারণ একবার একটা নির্বাচন করে দিলাম, করে দেওয়ার পর একটা সরকার ক্ষমতা আসলো, তারপর আবার 3 বছর পরে দেশে আবার রাজনৈতিক সংকট তৈরি হলো, আবার রাজপথে আন্দোলন হলো, আবার গুলি হলো, মানুষ মারা গেল। এরকম তো আমাদের কারো আকাঙ্ক্ষা না। আমরা সবাই চাই আমাদের দেশে এমন একটা ব্যবস্থা তৈরি হোক যেটা দিয়ে আমাদের দেশ দীর্ঘমেয়াদে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, এবং সেটার জন্যই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই জন্যই রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা ঐক্যমত্য কমিশন এবং সংস্কার কমিশন প্রত্যেকে মনে করে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আকাঙ্ক্ষার, রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা কে কিভাবে দেখবে, কোন রাজনৈতিক দল কতটুকু নেবে কতটুকু নেবে না, এটাই এখন নির্ধারণ করার চেষ্টাটা চলছে। আমরা রাজনৈতিক অঙ্গনে একটি অভিযোগ প্রায় শুনি যে সংস্কার কার্যক্রমে ধীর গতির অভিযোগ, সেই বিষয়টি নিয়ে সরকার কি ভাবছে? না, আমি এরকম কথা আমরা শুনিনি। নিশ্চয় গণমাধ্যমে আপনিও দৃষ্টি রাখেন। এটা ধীর গতি যারা বলছেন এটা তাদের হয়তো তারা তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন। আবার আমরা এরকমও শুনেছি যে কেউ কেউ বলছে যে সংস্কার প্রস্তাব নিয়ে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গেলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আবার যে ক্রাইসিসগুলো ছিল সেই ক্রাইসিসগুলোর পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থাকে। সেই কারণেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা মনে করি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে যেভাবে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার অনুযায়ী স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। এটাকে খুব ফাস্ট কোনো কার্যক্রম বলা যাবে না, আবার এটাকে ধীর গতিরও বলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবু আলম শহীদ খান। বর্তমান সময়ে আমরা যেমনটি দেখছি, নতুন দল এনসিপি যেমনটি বলছে যে মৌলিক সংস্কারের দাবি জানাচ্ছে তারা, যে রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হবে, যেখানে বড় দল বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের পথে যেতে হবে। সমন্বয়টা আসলে কিভাবে হবে? সমন্বয় আসলে ন্যূনতম সংস্কারের ভিত্তিতেই হবে। মানে যেখানে যে 155টার মধ্যে 56টার মধ্যে 100টাতে যেখানে আমরা ঐক্যমত্য দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে শুরু করবেন, এবং ভবিষ্যতে আপনি অন্যান্য সংস্কারও করতে হবে। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং আমরা সবাই এগ্রি করতে পারি। বড় বিতর্কের জায়গায় আমরা দেখছি যে সংবিধান একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সংবিধান ইস্যুতে তো আপনার অনেক বিতর্ক হবে, এটা খুব স্বাভাবিক। এখন আপনি সংবিধানকে পুনর্লিখন করার একটা আলোচনা হয়েছিল, বাট ওখান থেকে তো আমরা এখন
সরে আসছে। এই আলোচনাটা আমি খুব বেশি দেখি না। আপনি নতুন দল হিসেবে এনসিপির হয়তো দাবি আছে যে কেউ একজন গত 2 দিন আগে বোধহয় বলেছেন যে সংবিধানের দরকার নেই, গঠনতন্ত্র হইলেই চলে আর কি, এরকম একটা কথা বলেছেন। উনি একজন বড় চিন্তক বাংলাদেশের, এবং উনার সাথে অনেক এনসিপির অনেকে যোগাযোগ আছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরও অনেক যোগাযোগ আছে। অনেকে তাকে গুরু বলেন, মানে এটা এইরকম শব্দ প্রচলিত আছে। তো উনি এখন মনে করেন যে দেশে সংবিধান থাকার দরকার নেই, একটা গঠনতন্ত্র হলেই চলে। তো ধরেন নাগরিক হিসেবে আমি মনে করি না ভাই, আমার একটা সংবিধান লাগবে। সংবিধান থাকতেই আপনার 12টা অবস্থা দেশের, তো এই সংবিধান না থাকলে আবার অনেকে বলতে পারেন যে ব্রিটেনে তো কোনো ছাত্ররাও কিন্তু বলে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে। সে আলোচনায় ফিরবো জনাব আবু আলম শহীদ খান। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশপন্থা রিপোর্টে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, বর্তমান সময় আমরা দেখছি যে সংবিধানকে কেন্দ্র করে বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে, যেখানে আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বলছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে। তারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান লেখার দাবিও জানাচ্ছে। অন্যদিকে আবার বিএনপি এর ঘোর বিরোধিতা করছে। সংবিধান নিয়ে আসলে সমাধান সূত্রে আমরা কিভাবে পৌঁছাবো? সংবিধান নিয়ে সমাধান সূত্রে পৌঁছানো আসলে খুব কঠিন হবে। যেটা আপনি বললেন যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের দল এনসিপি যে দাবিটা করছে, এবং যার সাথে বড় দল বিএনপি, কোনো সন্দেহ নেই তারা এখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। তো তারা যদি এটা না মানে বা একমত না হয়, তাহলে তো আপনি এখানে হাত দেওয়াটা খুব কঠিন হবে। সংবিধান তো আমাদের দেশে সংবিধান ছাড়াও তো চলতে পারে। একটু আগে বলছিলাম যে গঠনতন্ত্র দিয়েও নাকি দেশ চলতে পারে। আমাদের ইউকের উদাহরণ আছে, যেখানে কোনো লিখিত সংবিধান নেই, চলছে তো দেশটা, শতাব্দীর পর শতাব্দী চলছে। কিন্তু বাংলাদেশে আমাদের একটা ভালো সংবিধান থাকার পরেও বা খারাপ সংবিধান থাকার পরও আমরা তো সংবিধানটাকে রাখতেই পারিনি। 17 বার কাটাছেঁড়া করেছি এবং এটা করেছি সেটা করেছি। সংবিধানকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্যবহার করেছি, সংবিধান সংশোধন করেছি, করে আমরা একদলীয় সিস্টেমে চলে গেছিলাম। গণতান্ত্রিক যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি 1971-এ, তো সেইখান থেকে আমরা একদলীয় সিস্টেমে চলে আবার জিয়াউর রহমান সাহেব আসার পর একটা বহুদলীয় সিস্টেমে আসলো সংবিধান পরিবর্তন করে। তত্ত্বাবধায়ক সরকার হলো 96 সালে, সেটাকে আমরা বাতিল করলাম। এখন আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটা রায় আসছে যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। যেটি আমরা একটু আগে সংস্কারে আলোচনা করছিলাম যে শুধু একটা নির্বাচন তো নয়, আরও কয়েকটা নির্বাচন, বেশ কয়েকটা নির্বাচন হতে হবে, যেখানে ভালো নির্বাচন হবে। তারপরে হয়তো আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থা, যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি এবং আমরা সবাই মনে হয় দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলুক, এটাই আমরা চাই আমাদের রাষ্ট্রটা। তো সুতরাং সেখানে আপনার সংবিধানে যা যা পরিবর্তন দরকার, আপনি পার্লামেন্টারি যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন হওয়ার পরে যারা দায়িত্ব নেবেন বা যারা সংসদ সদস্য হবেন, তারা সবাই মিলে বসে সংবিধানের পরিবর্তনগুলো তারা করতে পারবেন। কিন্তু তার আগে সংবিধান পরিবর্তন হওয়াটা খুব টেকনিক্যালি আনকমফোর্টেবল হবে। টেকনিক্যালি আনকমফোর্টেবল শব্দটা ব্যবহার করলাম, কারণ একটা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য আপনার পার্লামেন্ট লাগবে, 2/3 মেজরিটি লাগবে এখন যা আছে, এবং এটা যদি আপনি বাতিল করে দেন তারপরে এটা কি হবে। এবং সেই কারণে কিন্তু যে জুলাই বিপ্লবের যে ঘোষণা, সেই ঘোষণাটা কিন্তু হয়নি, যেটা 4 দিন 5 দিন সময় দিয়ে, সেটা ডক্টর ইউনূস সাহেব সেটাতে রাজি হননি। রাজি হলে তো হতেই পারতো। ডক্টর ইউনূস সাহেব, ওই সময় আলোচনা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে তাহলে কি শহীদ মিনারে ডক্টর ইউনূস যাবেন, সমস্ত উপদেষ্টারা যাবেন, আর্মির যারা চিফ আছেন তারা সবাই যাবেন, পুলিশ চিফ যাবেন, সবাই যাবেন, এবং আমাদের সবাই উপস্থিতিতে এরকম ঘোষণা হতে হবে। তো সেই অবস্থা তো ছিল না। এরকম একটা বিপ্লবী সরকার করার অবস্থা ছিল 7ই নভেম্বর। তখন একজন মাত্র ব্যক্তি আসেননি বলে 7ই নভেম্বরে কোনো বিপ্লবী সরকার হয়নি। তো এইরকম হঠাৎ করে বিপ্লব, বিপ্লবী সরকার, বিপ্লবী সংবিধান, বিপ্লবের ঘোষণাপত্র, এগুলো হবে না। আমরা একটা, যেহেতু এখন আলাপ আলোচনার মধ্যে আছে যে ওই ঐক্যমত্য, সেই ঐক্যমত্যের ভিত্তিতে আপনাকে এগিয়ে যেতে হবে। ওই ঐক্যমত্যটা আমরা করার চেষ্টা করি, কিন্তু ঐক্যমত্য যদি না করে আমরা অন্য কিছু ফোর্স করার চেষ্টা করি, সেটা মনে হয় বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না। তারপর দেখতে হবে যে আমরা কতটা ফোর্স করতে পারি। আমরা তো এখন দেখছি যে যারা আগস্টের বিপ্লবের সাথে যারা ছিলেন, যাদের তখন যে লক্ষ লক্ষ মানুষ ছিলেন পথে, রাজপথে, যাদের তাড়িয়ে দেওয়ার ফলে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, যাদের ঐক্যজোটের ফলে, তো সব মানুষ তো এখন সংবিধান সংশোধন চায় না। হয়তো সব মানুষ তো এই আন্দোলনের সাথে হয়তো আসবে না। এই আন্দোলন করারই তো দরকার নেই। যে আপনি একটা সরকার গঠন করেছেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, তো সেই সরকার গঠন করলে সেই সরকারের প্রতি আপনার একটা
আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলোর যে আস্থা বিশ্বাস, এই জায়গাটায় কিছুটা কাজ করার দরকার আছে। এখানে এনসিপিও মাঝে মাঝে অনেক কথা বলে, বিএনপিও মাঝে মাঝে অনেক কথা বলে, জামাতও অনেক কথা বলে, বাট সবাই সবার মতো তাদের দলের কথা বলবে, এটা খুব স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কিন্তু তারপরে ফাইনাল কিন্তু আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা আস্থা বিশ্বাস আনতে হবে, রাখতে হবে। তখন কিন্তু একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে, এবং এটাই মনে হয় বাংলাদেশের জনগণ এখন প্রত্যাশা করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবুল কালাম আজাদ মজুমদার, যেমনটি আসলে আবু আলম শহীদ খান বলছিল যে অন্তর্বর্তী সরকারকে আস্থা অর্জনের বিষয়টি নিয়ে কাজ করতে হবে, সরকার কতটা আন্তরিক? আমি তো মনে করি সরকার শতভাগ আন্তরিক। সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে সবার সাথে আলোচনা করে সবার সহযোগিতা নিয়ে আসলে নতুন যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। একটা বিষয় ভাই আলোচনা করেছেন যে সংবিধান, কেউ বলছে এটা ব্যর্থ, কেউ বলছে নতুন করে পরিলিখিত হবে। সংবিধান তো আমরা সেই প্রথম থেকেই দেখে আসছি যে সংবিধান সবসময় আসলে সব সমস্যার সমাধান দিতে পারে না। 1972 সালের সংবিধান, যেটাকে মানে সবাই বা অনেকে মনে করে যে সেটাই ভিত্তি, সেই সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তাদের সেই সংবিধান প্রণয়নের ম্যান্ডেট ছিল কিনা এটা নিয়েও বিতর্ক আছে। 72 সালের সংবিধান তো আর 75 সালে বাকশাল গঠন প্রতিরোধ করতে পারে নাই। 72 সালে সংবিধান থাকা অবস্থাতেই তো 75 সালে সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়ে, সব সংবাদপত্রকে বিলুপ্ত করে দিয়ে 4টা ছাড়া বাকশাল গঠন হয়েছে। তারপরে আবার সংবিধানে আমরা পরবর্তীতে বিভিন্ন সময় নানা পরিবর্তন দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় নিজেদের রাজনৈতিক সুবিধার্থে একটা আদালতের রায়ের অজুহাত দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া হলো। সংবিধান করে একেবারে গলা ফাটিয়ে সংবিধানই সব সমস্যার সমাধান করবে, এটা সুবিধাবাদী কথাবার্তা। আমরা গত সরকারের সময়ও দেখেছি তারা নানা ধরনের অপকর্ম চালিয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই নির্বাচনগুলো যে ম্যানিপুলেট করা হয়েছে, এগুলাতেও বারবার আমরা শুনেছি যে সংবিধানে আছে, অতএব সরকারের কিছু করণীয় নেই। সো সংবিধান নিয়ে নতুন করে ভাবার তো সুযোগ আছেই। সংবিধানটা নতুন করে ভাবা, তবে সবচেয়ে প্রয়োজন যেটা সেটা হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা যদি না থাকে, রাজনৈতিকভাবে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য প্রত্যেকের যদি সদিচ্ছা না থাকে, তাহলে সংবিধান কোনোভাবেই এই রক্ষা কবচ হবে না, বা সংবিধান কখনোই এই রাজনৈতিক সংকট প্রতিরোধ করতে পারবে না। এই জন্য সংবিধানেও পরিবর্তন জরুরি। এখন পরিবর্তনটা কিভাবে হবে সেটা নিয়ে হয়তো কারো কারো মধ্যে ভিন্নমত থাকতে পারে। কেউ বলছে সংবিধান একেবারে এটা বাদ দিয়ে নতুন করে করতে হবে, বা আমাদের যে সংবিধান কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংশোধনের। এখন একটা জিনিস বলা হচ্ছে যে এই সংবিধান তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংশোধন করা সম্ভব না। সরকারও সেটাই মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করবে না। তবে সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো সংবিধান কমিশন দিয়েছে, সেই প্রস্তাবগুলোর ব্যাপারে যদি একমত হওয়া যায়, তাহলে সবাই একটা সনদে সই করলে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসুক, যারাই ক্ষমতায় বসুক, একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সবাই মিলেই কিন্তু এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন আসলে ঐক্যমত্য, এবং সেই ঐক্যমত্যের জন্য সরকার যে আন্তরিকভাবে কাজ করছে এটা নিয়ে আসলে আমি মনে করি প্রশ্ন তোলার কোনো রকমের সুযোগ নেই। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে নানামুখী আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এনসিপির মুখ্য সংগঠকও এমন মন্তব্য করেছেন, সেই সঙ্গে একজন উপদেষ্টাও বলেছেন। এই বক্তব্যগুলোকে আসলে রাজনৈতিক দলগুলোর মাঝে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি করে কিনা? না, মোটেও আস্থার সংকট তৈরি করে না। রাজনৈতিক দলগুলো তার যার যার রাজনৈতিক অবস্থান থেকে তো বক্তব্য অবশ্যই দেবে। তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, রাজনৈতিক এজেন্ডা আছে, তারা রাজনৈতিক লক্ষ্য আছে, তারা তাদের মতো করে তাদের বক্তব্য দেবে। একটা কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারটা যখন গঠন করা হয় তখন বাংলাদেশে প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দল এই সরকারটাকে সময় দিয়েছে, এবং প্রত্যেকে বলেছে এই সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া হবে যে পরিবর্তনের জন্য যে চিন্তা ভাবনাগুলো করা হচ্ছে সেটা করার জন্য। সেই যৌক্তিক সময়টা কিন্তু তখন কেউ বলে দেয়নি যে যৌক্তিক সময়টা এতদিন। যদি যৌক্তিক সময়টা তখন কেউ বলে দিত, বা সেই সময় রাজনৈতিক দলগুলো এক হয়ে একটা নির্দিষ্ট সময় বলে দিত যে হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দল এক হয়ে বলছি এই সরকারকে এই এতদিনের মধ্যে এই পরিবর্তনগুলো করতে হবে, তখন তাহলে আপনি বলতে পারতেন যে সরকার সেই রাজনৈতিক দলগুলোর বেঁধে দেওয়া সময়সীমার বাইরে গিয়ে আপনার কাজ করার চেষ্টা করছে। সবাই যৌক্তিক সময়টা কথা বলেছে। সরকারের পক্ষ থেকে যৌক্তিক সময়টা কতটুকু হবে বা হতে পারে সেটা রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করে কোন সময়ে কিভাবে নির্বাচন সম্ভব সেটাও রাজনৈতিক দলগুলোর কাছে সরকার তার অবস্থান একেবারে ক্যাটাগরিক্যালি পরিষ্কার করেছে, এবং একবার না অনেকবার
আনুষ্ঠানিক বৈঠকে, অনানুষ্ঠানিক বৈঠকে, এমনকি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন উনি কোন সময়ে নির্বাচন করতে চান এবং কোন প্রেক্ষাপটে হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আবার অথবা কী প্রেক্ষিতে উনি জুনের মধ্যে নির্বাচন করতে চান। সো রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা কতদিন এই সরকার থাকবে এটা নিয়ে আসলে বিতর্ক অর্থহীন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তো আমরা এই বিতর্কটা দেখছি। প্রধান উপদেষ্টা দুটি সম্ভাব্য সময়সীমা ইতিমধ্যেই বলেছেন, তারপরে রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে কেন আশ্বস্ত হতে পারছে না? তারা কেন ষড়যন্ত্রের অভিযোগ করছে? তারা কেন বলছে যে সরকার তার মেয়াদ যদি বলি যে বাড়াতে চাইছে? আমি সে আলোচনায় ফিরতে চাই। আবুল কালাম আজাদ মজুমদার, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সন্ধ্যার পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবুল কালাম আজাদ মজুমদার, যে আলোচনায় আমরা ছিলাম, সরকার মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা করছে এমন অভিযোগ রাজনৈতিক দলগুলোর। এটাকে আপনি অভিযোগ না বলে এভাবে দেখেন যে এটা তাদের রাজনৈতিক বক্তব্য হিসেবে যদি দেখেন, সরকারকে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো চাপে রাখতে চাইবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। তারা সরকারের সঙ্গে যখন আলোচনা বসে, আমার সৌভাগ্য হয়েছিল বেশ কিছু এরকম আলোচনায় থাকার, কিন্তু আমি সেখানে দেখেছি প্রত্যেকে খুব আন্তরিকভাবে সরকারের সাথে কথা বলেছে এবং সবসময় সহযোগিতার অঙ্গীকার করেছে এবং সহযোগিতার কথাটাও তারা কিন্তু প্রকাশ্যে বলেছে। আপনি যদি গতকাল বিএনপি মহাসচিবের বক্তব্য দেখেন, উনিও কিন্তু খুব প্রকাশ্যেই বলেছেন যে সরকারকে সহযোগিতা করতে হবে, সবাই যেন এটা করে, ওনাদের পক্ষ থেকে এই আহ্বানটা জানানো হয়েছে। আবার কেউ কেউ একটু এ ধরনের কথা বলছে যে মেয়াদ যদি সরকার দীর্ঘায়িত করার চেষ্টা করে, এগুলো হচ্ছে আমি মনে করি যে সরকারকে একটা রাজনৈতিকভাবে চাপে রাখার একটা রাজনৈতিক কৌশল। এটাতে খুব আসলে এটাতে মন খারাপ করার কিছু নেই, এটা তা না, ওনারা বলবেনই। রাজনৈতিক দল, ওনারা রাজনীতি করবেন, রাজনৈতিক কৌশল ওনারা অবশ্যই নির্ধারণ করবে। তবে সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে সরকার কখন কিভাবে নির্বাচন করতে চায়, এটা রাজনৈতিক দলগুলোকে বলেছে, প্রকাশ্যও বলেছে। এবং এ বিষয়ে সরকারের মধ্যে থেকে কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে কোনো মতামত দিয়েও থাকে, আমি মনে করি না যে এগুলো নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কারণ আছে। কারণ সরকারের দৃষ্টিভঙ্গিটা বোঝা যাবে সরকার প্রধানের বক্তব্য থেকে। সরকার প্রধান যেটা বলছেন সেটাই হচ্ছে আসলে এই সরকারের বক্তব্য। এবং সরকার প্রধান বারবার বলেছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলেছেন, বিভিন্ন আপনার বিদেশি মেহমান যখন এসেছেন ওনার সাথে যখন আলোচনায় এই প্রসঙ্গ এসেছে তখনও বলেছেন, বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে উনি বলেছেন উনি কখন নির্বাচনটা চান। উনি বলেছেন কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় বা বেশি সংস্কারের ব্যাপারে যদি একটা ঐক্যমতে আসা যায় তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনে নির্বাচন হবে না। এটা নিয়েও কেউ কেউ আসলে খামাকা বিতর্ক করে আসলে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করে। জুন মাসে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলোর বলা হয়েছে জুনের মধ্যে মনে কিন্তু জানুয়ারিও বোঝায়, ফেব্রুয়ারিও বোঝায়, 22 জুন যে কোনো সময়ে সুবিধাজনক সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়ে একটা নির্বাচন করবেন। এবং সরকার প্রধান এই বক্তব্যটা পরিষ্কারভাবে দিয়েছেন এবং আমরা মনে করি যে ওনার বক্তব্যটাই সরকারের আনুষ্ঠানিক বক্তব্য। প্রশাসনের পক্ষ নিয়ে কেন পাল্টাপাল্টি অভিযোগ করছে এনসিপি, বিএনপি? প্রশাসন আসলে রাজনৈতিক দলের পক্ষ কিভাবে থাকে? প্রশাসনের তো রাষ্ট্রের পক্ষে থাকা উচিত, তাই নয় কি? এই যে পাল্টাপাল্টি অভিযোগ করছে, এটা দিয়ে কিন্তু আসলে বোঝা যায় যে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। কারণ সবাই মনে করছে যে সরকার অন্য পক্ষের। এইটা মানে একটা সরকার যখন নিরপেক্ষভাবে কাজ করে তখনই আসলে এই ধরনের অভিযোগগুলো আসে। এটাকে আমরা ইতিবাচকভাবে। আপনি বলছেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কিন্তু সম্প্রতি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যেমনটি বলেছে, শুধু প্রশাসন নয় পুরো সরকার বিএনপির হয়ে কাজ করছে। এটা ওনার নিজস্ব পর্যবেক্ষণ থেকে উনি হয়তো বলে থাকতে পারেন, কেন বলেছেন সেই ব্যাখ্যাটা আসলে উনি ভালো দিতে পারবেন। আমি তো আর তিনি তার ব্যাখ্যায় যেমনটি তুলে ধরেছেন যে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে সংবিধান পরিবর্তন, জুলাই প্রোক্লেমেশন, আওয়ামী লীগ নিষিদ্ধ, সবকিছু বিএনপি চায়নি বলেই সরকার বাস্তবায়নের পথে যায়নি। না, এটা ওনার অবশ্যই ওনার একটা নিজস্ব পর্যবেক্ষণ থাকতে পারে। আবার বিএনপির পক্ষ থেকে এরকম অনেক পর্যবেক্ষণ দিচ্ছে। আমরা মনে করি যে আমাদের একটা সুন্দর একটা শাসন ব্যবস্থা তৈরি করার জন্য, সুন্দর একটা নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন অন্তর্বর্তীকালীন সেটুকুই করছে। আর একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের কথাগুলো বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তগুলো তখনই বাস্তবায়ন করবে যখন এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে। সব রাজনৈতিক দল যখন এক হয়ে বলবে যে আমরা এটা চাই, তাহলে সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নেবে। রাজনৈতিক মতভিন্নতা যেখানে আছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আসলে তার কিছু করার সুযোগ নেই। কারণ কাউকে খুশি রাখা অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দায়িত্ব নয়, তেমনি কাউকে কারো বিরুদ্ধে
বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া, কেউ মন খারাপ করবে বা কেউ বলবে যে আমি এটা মানি না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা সরকারের কাজ না। সরকার সেই কাজটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটা যেহেতু সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা সরকার গঠিত হয়েছে এবং এই সরকার ঐক্যমত্যের ভিত্তিতেই যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বাস্তবায়ন করার চেষ্টা করবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবু আলম শহীদ খান। নির্বাচন নিয়ে কি আসলে রাজনৈতিক দলগুলোর মাঝে শঙ্কা কিংবা সন্দেহ তৈরি হয়েছে, নাকি সরকারকে চাপে রাখার কৌশল হিসেবেই, যেমনটি আবুল কালাম আজাদ মজুমদার বলছিল, তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছে? না, একটা তো সরকারকে চাপে রাখার একটা কৌশল হতেই পারে এবং এটা অনেক রাজনৈতিক দল এটা করে এবং সবসময় করা হয় এটা। বাট বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্য দিয়েও কিছু কিছু শঙ্কা, আশঙ্কা বা অবিশ্বাস, সন্দেহ সৃষ্টি হয়। যেমন আবুল কালাম আজাদ ঠিকই বলেছেন যে সরকারের বক্তব্যটা, প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিলেন সেটাই সরকারের বক্তব্য হবে। তা আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সরকারের যারা থাকেন তাদের কেউ কেউ আবার নিজের মতো করে অনেক কথা বলেন, পরে বলা হয় যে এটা সরকারের কথা না, এটা তার ব্যক্তিগত মতামত। তা আমরা এই নতুন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গড়ে উঠেছে সেখানে আসলে ব্যক্তিগত মতামত যাতে কেউ না দেন ভবিষ্যতে, সেটার ব্যাপারে নিশ্চয়ই ওনারা চিন্তা ভাবনা করবেন। কারণ এই ধরনের ব্যক্তিগত মতামত দিলে যেটা হয় সেটা একটা সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হয়। আমরা যদি ওই সংবিধান, গঠনতন্ত্র, ঘোষণাপত্র, রূপরেখা, ঘোষণা যাই বলেন সেটার আলোচনায় যাই, তাহলে একটা জায়গায় আমার বেসিক্যালি মনে হয় যে সদিচ্ছা জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সংবিধান থাকলেও সদিচ্ছা না থাকলে কেউ সংবিধান মানবে না। আপনি যদি গঠনতন্ত্র বানান এটা কেউ মানবে না, আপনি রূপরেখা বানান কেউ মানবে না, আপনি যদি কোনো ঘোষণা দেন কেউ মানবে না। এখানে হলো জনগণের যে দায়িত্ব, জনগণের অতন্ত্র প্রহরীর যে দায়িত্ব, সেই দায়িত্বটা জনগণকে আসলে সবসময় পালন করতে হবে। আপনার সবাই মিলে আমরা সাইন করলাম, আমরা এই কাজটা করব, সেই কাজটা করব, তারপরেও এই কাজটা সেই কাজটা নাও হতে পারে। সুতরাং আমাদেরকে আমাদের পরবর্তী লড়াই মানে ফিউচার মানে ভবিষ্যতের যে লড়াই আমরা যেটা অর্জন করার চেষ্টা করছি সেটার জন্য আসলে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে এবং এই লড়াইতে মানুষকে সজাগ থাকতে হবে। তাহলে কিন্তু আপনার বাংলাদেশের যে পরিবর্তনের কথা আমরা চিন্তা করছি, যে ফ্যাসিবাদের যাতে পুনরাবৃত্তি না হয়, কর্তৃত্ববাদ যেন ফিরে না আসে, ভালো নির্বাচন হয়, ভালো প্রশাসন হয়, সেখানে আমরা পৌঁছতে পারবো। সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আপনি অনেক সংস্কার কমিশন হয়েছে, গুরুত্বপূর্ণ সব সংস্কার কমিশন, সেখানে বেসিক সংস্কারটা হলো আপনি ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আপনি করতে চান কিনা, সদিচ্ছা আছে কিনা, নাকি এদেরকে আপনি আগের মতো লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করবেন। সিভিল সার্ভিস মানেই হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা, কারণ যে দল ক্ষমতায় থাকবে সেই দল হয়তো কোনো কিছুতে তার মতো করে কাজ করতে চাবে। আর সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, জুডিশিয়ারির বা কমিশনগুলোর দায়িত্ব, ইভেন সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশের আইন, বিধিবিধান এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা এবং সেটা নিশ্চিত করা। তো সেই জায়গায় যদি আমরা কাজ না করতে পারি, সংস্কার নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, সংস্কারে ঐক্যমত্য হবে, বাট এটা সত্য যে গত 8 মাসে সরকার আরও কিছু কাজ করতে পারতো, সেটা কিন্তু আমরা দেখিনি। যেমন ধরেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা বাতিলের কথা তো আমরা 50 বছর ধরে শুনছি। স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল হয় না কেন? সেটাকে আবার নতুন করে ব্যবহার করার প্রয়োজনীয়তা হয় কেন? আপনি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার ব্যাপারে অনেক কথা শুনেছি আমরা, কেন বাতিল হয় না? বা তার বদলে অন্য কোনো ভালো আইন কেন তৈরি হয় না? এরকম আপনি 50-100টা আইন আছে যেগুলোতে অর্ডিন্যান্স করে বাতিল করার জন্য। এটা কোনো ঐক্যমত্য কমিশনের দরকার নেই, এটার জন্য কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনার দরকার নেই। এটা 50 বছরের যে রাজনৈতিক ইতিহাস এবং দলগুলোর যে কথাবার্তা বলেছিল সেগুলো নিয়ে আলোচনা করলেই আপনি দেখা যাবে যে এগুলো করা সম্ভব। তো আপনি সংস্কারের পাশাপাশি যদি এগুলো করতো অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে কিন্তু জনমনে যেটা বললেন যে অবিশ্বাস, সন্দেহ, এইসব যে দানা বেঁধে উঠে, এটা দানা বেঁধে উঠতো না। সেখানে সরকার মনে করতো মানুষ যে না, সরকার আসলে মেন করে যে একটা ভালো ব্যবস্থার দিকে দেশ যাক, একটা ভালো ব্যবস্থা গড়ে উঠুক, একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এখন পর্যন্ত ফাইনালি কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথাই বলছি, কেন ওটার অল্টারনেটিভ আমি এখনো জানি না। নাগরিক হিসাবে আমাদের অল্টারনেটিভ একটাই, যে একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা দেশটা চলতে হবে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যাদেরকে জনগণ রায় দিবে, নির্বাচিত করবে, তারা এসে দেশের অন্যান্য কাজগুলো করবেন। এখানে অনেক বড় বড় কাজ আছে। একটা সরকারের তো শুধু এই সংস্কার করা, নির্বাচন করাই কাজ নয়, দ্রব্যমূল্য সিচুয়েশন কন্ট্রোল করা, যেখানে সরকার অনেক কাজ করছে, তারপরেও দ্রব্যমূল্য কিন্তু আমাদের একটা মাথা ব্যথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকার অনেক কাজ করছে, তারপর এটা মাথা ব্যথা, কারণ দেশে একটা মবতন্ত্র কায়েম হয়েছে এবং পুলিশের যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সমস্ত পুলিশের স্টেশনের অধিকাংশই তো লুটপাট হয়েছে, আগুন লাগানো হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। কমপক্ষে এখন যে লেটেস্ট রিপোর্ট, সেখানে এখনও 1500-র বেশি অস্ত্র বাইরে আছে, লক্ষ লক্ষ গোলা বারুদ বাইরে আছে এবং সেই অস্ত্রগুলা পুলিশের রিপোর্ট বলছে যে এগুলো ভিন্ন হাত বদল হয়ে গেছে, সন্ত্রাসীদের কাছে চলে গেছে, জঙ্গিদের কাছে চলে যেতে পারে বা অন্য কোনো যারা খারাপ মানুষ তাদের কাছে চলে যেতে পারে এবং সেই অস্ত্রগুলো কিন্তু ব্যবহার হচ্ছে, ব্যবহার হবে। এবং আপনি যে নির্বাচনের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন,
যদি ডিসেম্বর জুনের মধ্যে কোনো একটা সময় নির্বাচন হয়, সেই নির্বাচনের আগে কিন্তু এইসব অস্ত্র উদ্ধার করতে হবে। এবং এই অস্ত্র উদ্ধার করার জন্য কিন্তু সরকারের ঘোষণা আছে, বাট ঘোষণা অনুযায়ী কার্যকর যে ঘোষণা এবং ঘোষণাটা কতটা কার্যকর হয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন করা যেতেই পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি নিশ্চয় অবগত আছেন সাম্প্রতিক সময়ে কয়েক দফা ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিয়ে আসলে ভাবনাটা কি? এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি একটু আগেও আপনাকে বলেছি যে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং সেটার জন্য রাজনৈতিক দলগুলোকেই আসলে প্রথমত তাদের ভাবনা পরিষ্কার করতে হবে এবং সে বিষয়ে রাজনৈতিক একটা ঐক্যমত্যে আসতে হবে। আওয়ামী লীগ বিষয়ে আসলে রাজনৈতিক সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো কিভাবে উপনীত হতে পারে? এটা তো রাজনৈতিক দলগুলো বসলে বা কথা বললে আমরা বুঝতে পারবো। এখন এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া খুব কঠিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইয়া তো ক্লিয়ার, যেটা শুনলেন আপনি এইমাত্র, যে তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে ঝটিকা মিছিল করার জন্য আপনি গ্রেপ্তার করবেন কেন? এখন ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, মানে একটা লিম্বোর মধ্যে আমরা আছি। তো সুতরাং আপনাকে এটাও ক্লিয়ার করতে হবে যে যেহেতু তাদের নিষিদ্ধ না, তারা মিছিল করতে পারে না। আর তাদের ঝটিকা মিছিল করার দরকার কি? তারা ডিক্লারেশন দিয়ে একটা মিছিল করুক, আমরা দেখি যে সরকার নিষিদ্ধ না করা সত্ত্বেও কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। যদি কোনো মিছিল ঝটিকা মিছিল করলে গ্রেপ্তার করার আমি মনে করি যৌক্তিক যথেষ্ট কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে উস্কানি দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের অনেক লোক আসলে বলেছে যে মানে সরাসরি আক্রমণ করার জন্য, মানুষকে আক্রমণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বা লাইভ টক শোতে আমরা দেখেছি নানা ধরনের হুমকি ধামকি মানুষকে দেওয়া হচ্ছে। এবং এই হুমকি ধামকিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এবং কেউ যখন পরবর্তীতে রাস্তায় নেমে এই হুমকি ধামকিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে তো জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ব্যবস্থা না নিলে এবং তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তো আপনারা পাল্টা আবার সরকারকে দায়ী করবেন যে সরকার জেনে এবং এই সময় এই হুমকি ধামকিগুলোর কথা এগুলো প্রকাশ্যে সরকারি মুখপাত্র হিসেবে আপনার কথাটা একদম যথেষ্ট ঠিক এবং এই ধরনের কথাবার্তা সব সরকারের মুখপাত্রের কাছে আমরা শুনি। বাট আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ দল না হলে তারা, আমি ক্ল্যারিফাই করছে কিন্তু আমি ঝটিকা মিছিল বলনি, আমি বলছি তাহলে তাদের ঝটিকা মিছিল করার দরকার নেই। তারা ডিক্লেয়ার করে শান্তিপূর্ণ একটা মিছিল যদি আয়োজন করতে চায় করুক। তখন সরকারের যে ঘোষণা যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নেই বা নিষিদ্ধ করার কোনো চিন্তা এখন আমাদের নাই, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছে নিতে হবে। তখন আমরা বুঝতে পারবো আসলে সরকার যা বলছে সেটা তাদের সদিচ্ছা আছে কিনা বা তারা সেটা মিন করে কিনা। তার আগে কিন্তু বোঝা যাবে না। মাঝখানে এই ঘটনাগুলো। কিন্তু আওয়ামী লীগ বিষয়ে আমরা কেন রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারকে কৌশলী অবস্থা নিতে দেখি? রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করা হলেও তারা বলে এটি আসলে সরকারের সিদ্ধান্ত। না, এটা তো সরকারের সিদ্ধান্ত না, রাজনৈতিক দলের সিদ্ধান্ত না। এখানকার সিদ্ধান্ত তো একটাই। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এক সময়। এটা আপনাকে ক্লিয়ারলি যদি বলি সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কোনো দলকে নিষিদ্ধ করা একটা সমাধান নয়। পৃথিবীতে নিষিদ্ধ করে বিলীন করার চেষ্টা করে কোনো লাভ হয়নি। আমরা তো দেখেছি জামাতে ইসলামের সাথে কি করা হয়েছে বা অন্য অনেক দলের সাথে কি করা হয়েছে। সুতরাং এখানে যেটা সমস্যার সমাধানটা হবে জনগণের মাধ্যমে এবং জনগণকে যদি আপনি সেইভাবে তুলে ধরতে পারেন তাদের কাছে সব বিষয়ে, তাহলে আপনি একটা দল মুসলিম লীগ, তারা পাকিস্তান সৃষ্টির দল একটা, আজকে মুসলিম লীগকে আপনি কোথাও খুঁজে পান। জনগণের হাতে যদি সিদ্ধান্ত অর্পণ করতে হয় তাহলে তো নিশ্চয়ই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। সেটা সুযোগ দেবে কিনা এমন সুযোগ কি আওয়ামী লীগ পাবে? আওয়ামী লীগের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ আছে, সেটা জাতিসংঘের তদন্ত কমিশনে এসেছে এবং সেই এই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছেন তারা বিচারের সম্মুখীন। আপনি যদি এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চান তাহলে আপনি আওয়ামী লীগের মনোনয়নটা কে দেবে? আওয়ামী লীগ সভানেত্রী উনি কোথায় আছেন আমরা তো কেউ জানি না, উনি তো পালিয়ে আছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পালিয়ে আছেন, তাহলে মনোনয়নটা কে দেবে? তাহলে আপনাদের মনে হয় না যে ত্রয়োদশ নির্বাচনের আগে আওয়ামী লীগ বিষয়ে মীমাংসায় আসা অনেক জরুরি? আওয়ামী লীগ একটা গণহত্যার সাথে জড়িত এবং একটা গণহত্যার পরেও তাদের মধ্যে কারো মধ্যে কোনো ধরনের অনুতাপ আমরা দেখিনি এবং তারা যে গণহত্যায় জড়িত এটা বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে, রাজনৈতিক দলগুলো দেখেছে, আপনারা মিডিয়ায় দেখেছেন, এমনকি জাতিসংঘ তাদের তদন্ত প্রতিবেদনেও জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের গণহত্যায় কী রোল ছিল সেটা সবাই দেখেছেন। এবং আওয়ামী লীগের সব নেতা বেশিরভাগই শীর্ষস্থানীয় যারা নেতা আছেন তারা বিচারের সম্মুখীন, তাদের বিচার কার্যক্রম চলছে। তাদের বিচারের চলাকালীন সময়ে
সময়ে আসলে দেখা যাবে তাদের এই গণহত্যায় তাদের ভূমিকা কী আছে, সেটাও এই বিচারের মাধ্যমেই আমরা আরও পরিষ্কার হতে পারবো প্রত্যেকের যে ভূমিকা আছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা তো পরের বিষয়। আগে তো প্রথমত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার করার একটা জনদাবি আছে, এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে শীর্ষস্থানীয় তারা সবাই যেহেতু এই গণহত্যায় অংশ নিয়েছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছে, তাদের বিচারের বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। আওয়ামী লীগের নির্বাচন করবে কি করবে না সেটা নির্বাচনের সময়, তখন সেই আলোচনা আমি মনে করি যে করা যেতে পারে। কিন্তু তার আগে সবার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ যে গণহত্যায় অংশ নিয়েছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আলোচনা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।